হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি গত কয়েকটা ভিডিওতে নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটির ওপর এবং একমাত্রিক গতি এই চ্যাপ্টারটির ওপর ওয়ান শট না, টু শর্ট ভিডিও আপলোড করেছি। টু শর্টের মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। আর নিউটনের গতিসূত্রের ওপর আমি কিছু অঙ্কও করিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি ভিডিও রেকর্ড করছি ঘর্ষণ অর্থাৎ ফ্রিকশন চ্যাপ্টারটির ওপর, ক্লাস 11-এ। তো এই চ্যাপ্টারটিও টু শর্ট ভিডিও আমি দেবো। চ্যাপ্টারটি ছোট, কিন্তু তবুও টু শর্ট দেবো, তার কারণ তোমরা বুঝতেই পারবে অনেকগুলো অঙ্ক করাবো সাথে সাথে। ঠিক আছে? তো আমি গ্যারান্টি দিচ্ছি যে এই টু শর্ট ভিডিওটা যদি তোমরা দেখে নাও, দুটো ভিডিও ঘর্ষণের ওপর, তাহলে ঘর্ষণের যে ভয়টা তোমাদের ছিল, ঘর্ষণের অঙ্কের ওপর যে ভয়গুলো ছিল, সেগুলো আর একটাও থাকবে না, সমস্ত ভয় দূর হয়ে যাবে। তো বেশি বক বক না করে শুরু করা যাক ঘর্ষণ চ্যাপ্টারটি। ঘর্ষণ জিনিসটা কি, ব্যাপারটা কি, কনসেপ্টটা কি। ধরো একটা খাতা আমি এখানে নিয়ে রেখেছি, এই খাতাটার উপর আমি এই ডাস্টারটা রাখছি রাখলাম। এবার এই ডাস্টারটাকে আমি বলা প্রয়োগ করছি 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 এই চলতে আরম্ভ করলো। দেখো, এক একটু করলাম, চলছে না, আরেকটু করলাম, চলছে না, আরেকটু করলাম, চলতে আরম্ভ করলো। তাহলে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছিলাম, এখন আমি কোনো বল প্রয়োগ করি নাই, সুতরাং চুপচাপ আছে, স্থির আছে। কিন্তু বল প্রয়োগ করছি 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 তবুও স্থির আছে। এই সময় বা কেন এ স্থির রইলো, এ কেন চলতে আরম্ভ করলো না? আমি তো বল প্রয়োগ করছি। মোট কথা হলো এটা। এবার আমি এই ডাস্টারটাকে আর একটু জোরে বল প্রয়োগ করে দিলাম, এ চলতে শুরু করলো। কেন এর আগের বল প্রয়োগ করাতে চলতে শুরু করছিল না, কেন এই বলেই চলতে শুরু করলো? এইখানেই আসছে ঘর্ষণের কনসেপ্ট। তো আমি ছবি একেবারে বোঝাই জিনিসটা কি। দুটো তল আছে, একটা ভূমির তল আর একটা এই বস্তুটার তল। তো এই বস্তুটার আর এই ভূমিটার তো মসৃণ নয়, এরকম খাঁজ কাটা জায়গা আছে। আর এই খাঁজ কাটা পাজেল দেখেছো, পাজেল? তো পাজেল দেখেছো তোমরা? তো পাজেলে দেখেছো যে এই এই পার্টটার সঙ্গে এই পার্টে এইটা আছে বলে একসঙ্গে যুক্ত হয়েছে, ঠিক সেরকম ওই ডাস্টারটার নিচের যে তলটা, সেই তলটাও খাঁজ কাটা আছে। তো সেই খাঁজ কাটার সঙ্গে এই ভূমির খাঁজ কাটা যোগ থাকে, তো একসঙ্গে কি হয়ে যায়, চিপকে যায়, ইন্টার লক হয়ে যায়। তো এইবার আমি ফোর্স অ্যাপ্লাই করছি 1 নিউটন। ঠিক আছে? তো 1 নিউটনে এ নড়লো না, 2 নিউটন দিলাম, তবুও নড়ছে না। লাস্টে যখন আমি 4 নিউটন দিলাম, তখন এ চলতে আরম্ভ করলো। তাহলে নিশ্চয় এই যে বলগুলো আমরা অ্যাপ্লাই করছিলাম তার বিরুদ্ধে সমান প্রকৃতির বল এই অভিমুখে অ্যাপ্লাই করছে কেউ, সেই জন্যই তো এ চলতে পারছে না। আরে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার হাত ধরে একজন টানছে এইদিকে, এইদিকে একজন হাত ধরে টানছে। ঠিক আছে? এইদিকে যে হাত ধরে টানছে সে 10 নিউটন বল দিয়ে টানছে, এও 10 নিউটন বল দিয়ে টানছে। তো তুমি এখানেই থাকবে না এইদিকে আসবে না এইদিকে আসবে? অবভিয়াসলি যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকবে, না এইদিকে আসবে না এইদিকে যাবে। কারণ দুই অভিমুখেই প্রযুক্ত বল সমান, মানটা সমান, অভিমুখটা আলাদা, তাই তোমার অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এই ব্লকটা স্থির হয়ে বসে রয়েছে, চুপচাপ বসে রয়েছে, কিন্তু আমি যে বল প্রয়োগ করছি কেন বসে রয়েছে? নিশ্চয় আমার প্রযুক্ত বলের বিরুদ্ধে একটা বল প্রয়োগ হচ্ছে এবং তার মান আমার প্রযুক্ত বলের মানের সঙ্গে সমান। এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? হাত ধরে টানা বুঝতে পেরেছো? তাহলে এটাও বুঝতে পেরে যাবে। তো কে দিচ্ছে, কে এই বিরোধিতাটা করছে? এটা কোনো রাজনীতি নয়, কোনো পলিটিক্স নয়। এখানে বিরোধিতা কে করছে? এখানে বিরোধিতা করছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কোথায় লাগছে? লাগছে এই তলে। এই কন্ট্যাক্ট মানে এই যে দুটোর যে একসঙ্গে সংস্পর্শে যে তলটা রয়েছে সেই তলে লাগছে। তাহলে ঘর্ষণ কোথায় লাগে? কন্ট্যাক্ট সারফেস, সংস্পর্শে থাকা সারফেসে তলে লাগে। কখন লাগে? এটা হলো মেন প্রশ্ন, কখন লাগে? যখন এই অবজেক্টটা, এই বস্তুটার মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হচ্ছে।
বা এই তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে। এটা মানে কি দিদি? আপেক্ষিক গতি মানে কি? রিলেটিভ মোশন মানে কি? এই একজন, এই একজন, দুজন খুব প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড। এ ছুটছে 20 মিটার/সেকেন্ড, এ ছুটছে 10 মিটার/সেকেন্ড। তো বেস্ট ফ্রেন্ড, এ চাইবে না 10-এ ছুটুক, এ চাইবে এও আমার সঙ্গে সঙ্গে 20 মিটার/সেকেন্ডে ছুটুক। আর এও চাইবে না এ 20 মিটারে ছুটুক, এ চাইবে আমি 10-এ ছুটছি, আরে তুই তো আমার বন্ধু, তুইও 10-এই ছুট। তাহলে এ এর উপর পেছন দিকে টানবে, পায়ে ধরে টানা ইন দ্য সেন্স, পায়ে ধরে টানলে কি হবে? এর বেগটা কমে যাবে। এদের মধ্যে কি রয়েছে? একটা আপেক্ষিক গতি রয়েছে। এ যখন এর দিকে তাকাচ্ছে তখন দেখছে জোরে ছুটে যাচ্ছে, এ যখন নিচে তাকাচ্ছে তখন দেখছে খুব স্লো ছুটছে। তাহলে এদের মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হয়েছে। তাহলে জিরো পড়ছে। এই আপেক্ষিক গতির কারণেই কি হলো? পায়ে ধরে টানা বা টেনে নিয়ে যাওয়া, এই জিনিসটা এলো। এ পায়ে ধরে টানছে এই দিকে, মানে বিরোধিতা করছে, এও একপাক্ষিক বিরোধিতাই করছে। যে 10-এ ছুটছিল, আরে তুই আরো ছোট, আরো বাড়া, তার মানে সে বিরোধিতাই করছে হিসাব মতো। তাহলে এই যে বিরোধী বল, এটাকে বলা হয় ঘর্ষণ বল। এই দুটোর মাঝখানে, এটা একটা বন্ধু, এটা একটা বন্ধু, এদের মাঝখানে যদি আপেক্ষিক গতি থাকে বা আপেক্ষিক গতি সৃষ্টি হবে এরকম টেন্ডেন্সি থাকে, তাহলে এদের সাংস্পর্শিক যে তল, সেই তলে ঘর্ষণ বল লাগবে। তাহলে ঘর্ষণ বল কোথায় লাগবে? সংস্পর্শিক তলে লাগবে। কেন লাগবে? আপেক্ষিক গতি যদি থাকে বা আপেক্ষিক গতি সৃষ্টির একটা টেন্ডেন্সি থাকে, মানে এই হব আপেক্ষিক গতি এই শুরু হবে বলে, তখন ঘর্ষণ বল লাগবে। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? যখন এই চুপচাপ থাকবে, স্থির আছে, এর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টির কোনো টেন্ডেন্সি নাই, এই আপেক্ষিক গতি সৃষ্টি হবেও না, আমি কোনো বল প্রয়োগ করছি না, তখন এদের সাংস্পর্শিক তলে ঘর্ষণ বল কত লাগবে? 0। তাই বলে স্থির দেখে নিলে আর ঘর্ষণ বল 0 বলে দিলে এই জিনিসটা ভুল। ঘর্ষণ বল 0 তখন হবে যখন আমি এক্সট্রা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করব না, আমি বাইরে থেকে এর মধ্যে আপেক্ষিক গতি তৈরির চেষ্টা করব না, তখন ঘর্ষণ বল 0 হবে। আমি কিন্তু চেষ্টা করছি আপেক্ষিক গতি সৃষ্টি করার, আমি বাইরে থেকে 1 নিউটন বল অ্যাপ্লাই করছি, এ ছেড়ে দেবে না, এদের সংস্পর্শের তল ছেড়ে দেবে না, এ কি করবে? পেছন দিকে 1 নিউটন বল অ্যাপ্লাই করবে। সেম 2 নিউটন যখন অ্যাপ্লাই করছি তখনও এ পরিবর্তন করে 2 নিউটন করে নিল। এবার তোমরা বলবে এ কি পরিবর্তনশীল, এ কি পরিবর্তন করতে পারে নিজেকে, মানে সেলফ অ্যাডজাস্টেবল? ইয়েস, এই ঘর্ষণ বলটা সেলফ অ্যাডজাস্টেবল, নিজেকে পরিবর্তন করতে পারে পরিস্থিতির সঙ্গে, পরিস্থিতি যেরকম হয় নিজেকে পরিবর্তন করে নেয়। তাহলে কি এমন হলো যে 4 নিউটন বল অ্যাপ্লাই করলাম, এ নিজেকে পরিবর্তন করতে পারলো না? কি এমন ঘটলো? যেমন প্রত্যেকটা মানুষের লিমিট থাকে, সহ্য সীমা থাকে, ঠিক সেরকম এই ঘর্ষণ বলেরও একটা লিমিট থাকে। সেই লিমিট যখন পার হয়ে যাবে তখন এ আর নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না, এ আর নিজেকে, যেটা বললাম, অ্যাডজাস্ট করতে পারবে না। হলো? বুঝতে পারলে? তাহলে এই যে লিমিট, একটা লিমিট, একটা সীমা আছে ঘর্ষণ বলের, সেটা কত হয়? মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত। এই ম্যাক্সিমাম যে মানটা হয় ঘর্ষণ বলের, সেটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। ঘর্ষণ বাংলাতে বললাম, ইংলিশে কি বলা হয়? লিমিটিং ফ্রিকশন। আচ্ছা, লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। তাহলে এই যে সেলফ অ্যাডজাস্টেবল বললাম, এটা কোন ধরনের ঘর্ষণ বলকে বলছি আমি? ইনডাইরেক্টলি স্থিত ঘর্ষণ। এই ঘর্ষণটার নাম হচ্ছে স্থিত ঘর্ষণ, ইংলিশে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। ঘর্ষণ 2 প্রকার, এক স্থিত ঘর্ষণ, 2 চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ এই যে ঘটনাটা গল্পের ছলে বললাম, এটাই পুরো স্থিত ঘর্ষণের গল্প। চল ঘর্ষণ যখন এই চলতে আরম্ভ করবে তখনও তো ঘর্ষণ লাগবে রে বাবা, বিরোধিতা তো লাগবে, আপেক্ষিক গতি তো চলেই এলো, এখানে আপেক্ষিক গতির তৈরির টেন্ডেন্সি চলছে, আয় 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 আপেক্ষিক গতিকে ডাকছি আমি বাইরে থেকে, সেজন্য স্থিত ঘর্ষণ। যখন আপেক্ষিক গতি চলে আসবে তখন চলে আসবে চল ঘর্ষণ, মানে যখন অবজেক্টটা চলতে শুরু করবে তখন চলে আসবে চল ঘর্ষণ।
তো স্থিত ঘর্ষণ বোঝা গেল, সীমাস্থ ঘর্ষণ বোঝা গেল, চল ঘর্ষণ বোঝা গেল। ক্লিয়ার? ডান। বেশ, তাহলে ঘর্ষণ তো বুঝলাম, ফর্মুলা টর্মুলা আছে কি দিদি? অবভিয়াসলি আছে ফর্মুলা। তবে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশনের কোনো নির্দিষ্ট ফর্মুলা নাই। কেন? কারণ এই পরিস্থিতি অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এর মানটা কি স্থির নয়, কনস্ট্যান্ট নয়, চেঞ্জ হচ্ছে, তবে একটা লিমিট পর্যন্ত। এখানে লিমিট কত? 4 নিউটন পর্যন্ত লিমিট ম্যাক্সিমাম। 4 নয়, 3 ধরো। এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 4 নিউটন। 4 নিউটনই ধরো, মানে ও 4 নিউটন দেবে, কিন্তু এইবারে চলতে শুরু করবে, আর একটু 4.1 করে দিলেই চলতে আরম্ভ করে দেবে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম লিমিট 0 to 4 নিউটন, 0 থেকে 4 নিউটন এদের লিমিট। ম্যাক্সিমাম হচ্ছে 4, মিনিমাম হচ্ছে 0। তাহলে স্থিত ঘর্ষণের নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই। তাহলে ম্যাক্সিমাম ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণের মান কিভাবে বার করবো দিদি? আমাকে একটা লিমিটটা বার করতে হবে, যে হ্যাঁ এত থেকে এত পর্যন্ত এই লিমিট আছে, এর মধ্যে আমি যদি বাইরে থেকে একটা বল প্রয়োগ করি এই লিমিটের মধ্যে, তাহলে এই স্থিত ঘর্ষণ নিজেকে চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নেবে সেই অনুযায়ী। তাহলে আমাকে অঙ্কগুলো কষবার জন্য এটা অবশ্যই জানতে হবে ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম মানে সীমাস্থ ঘর্ষণের মান কত। তো সেইটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে নিউ এস ইন্টু এন, ফ্রিকশন ফোর্স। এটা কিভাবে এলো দিদি? দেখো একটা কথা বলি, একে নড়াতে কষ্ট হচ্ছিল কেন? মাথা খাটাও, কেন কষ্ট হচ্ছিল? কারণ এরা চিপকো চিপকো ভাবে আছে, এরা খুব ভালো বন্ধু, এরা খুব ভালো, এদের মধ্যে বেস্ট ফ্রেন্ড, এরা বেস্ট ফ্রেন্ড। তো এরা খুব চিপকা চিপকি ভাবে আছে। পাজেলটা ধরো এভাবে আছে, পাজেলটা তো তুমি একটা উপরের পাজেলটাকে এবার নড়াতে চাইছো, নড়াতে পারবে কি? কেন নড়াতে পারবে না? ইন্টারলক আছে। তাহলে এই যে ইন্টারলকিং, এইটার জন্য এ নড়তে পারছে না, বা আমি বাইরে থেকে বল প্রযুক্ত করলেও এদের মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি করতে পারছি না। এই ইন্টারলকিংটাকে ভাঙতে হবে। তাহলে এটা ক্লিয়ার, ঘর্ষণ বল নির্ভর করছে এই ইন্টারলকিং এর উপর। এটা যত মজবুত, তোমাদের ফ্রেন্ডশিপ তত মজবুত, এটা যত মজবুত ঘর্ষণ বল তত মজবুত। তাহলে এটা মজবুত মানে কি? নর্মাল রিয়াকশন। যত বেশি এই তলটাকে প্রেস করবে, প্রেস কিভাবে করছে? এর ওজন বলের কারণে। এর যদি ভর এম হয় তাহলে এর ওজন বল কত? এমজি। ভূমি তো আর ছেড়ে দেবে না, ভূমিও প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে ও লম্ব প্রতিক্রিয়া বল, যেটাকে ইংলিশে বলা হয় নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি। কেন? কারণ নর্মাল রিয়াকশন বেশি মানেই তো বেশি চিপকে আছে। তাহলে ঘর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন। এবার সমানুপাতিক চিহ্ন সরালে কি আসবে? ধ্রুবক চিহ্ন আসবে, এটা হচ্ছে মিউএস। এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, গুণাঙ্ক। তো এইভাবে আমরা বার করে নিতে পারবো সীমাস্থ ঘর্ষণের মান, অর্থাৎ স্থিত ঘর্ষণের মিনিমাম টু ম্যাক্সিমাম একটা লিমিট বার করে নিতে পারবো। বুঝতে পারছি? বেশ, ফর্মুলা বুঝে নিলাম। এইবারে একটা ছবি দিয়ে আর একবার বুঝিয়ে দিই। এবার অঙ্কটা করো। আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না, তার মানে ভালোই ভালোই কোনো আপেক্ষিক গতি তৈরি সৃষ্টি করছি না, সৃষ্টি করার চেষ্টা করছি না। তাহলে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স স্মল এফ দিয়ে লিখছি, সেটা শূন্য। এবার আমি এই অভিমুখে ঠেলার চেষ্টা করছি 2 নিউটন বল দিয়ে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি এইদিকে কাজ করবে, এবং তার ভরের ভ্যালু কত হবে? 2 নিউটন। কেন? তার কারণ ম্যাক্সিমাম 10 পর্যন্ত এর সহ্য সীমা, তাই 10 পর্যন্ত তুমি যত ফোর্স অ্যাপ্লাই করবে বাইরে থেকে, এ নিজেকে অ্যাডজাস্ট করে ততই করে নেবে। 2 দিচ্ছ, 2 হয়ে গেল। 9 দিচ্ছ, 9 হয়ে গেল। 10 দিচ্ছ, ম্যাক্সিমাম 10 এর দিতে পারে। 11 দিচ্ছ, আর এর ক্ষমতা নাই, তখন এর মধ্যে কি কি চলে আসবে? কি ঘর্ষণ বল চলে আসবে? কাইনেটিক ফ্রিকশন, মানে চলো ঘর্ষণ। এগুলো কি ছিল? স্থিত ঘর্ষণ। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো কি মোশন আসছিল, গতি আসছিল? না, এক্ষেত্রে স্থির বস্তু, এক্ষেত্রেও স্থির, এক্ষেত্রেও স্থির। এটা হচ্ছে অ্যাবাউট টু মুভ,
মানে এই চলতে আরম্ভ করলো, আর একটু বাড়িয়ে দিলে এটা কি চলছে, মোশন আছে। তাহলে এই হলো কনসেপ্ট। এইবারে ঘর্ষণ বল কোন অভিমুখে কাজ করবে সেই অনুযায়ী আমি কিছু কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পরবর্তী অঙ্ক যখন করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, লক্ষ্য করো এখানে এই প্রথম ছবিটা লক্ষ্য করো, দুটো অবজেক্ট আছে, ইন্টারলক আছে, এটা বোঝানোর চেষ্টা করেছি আমি এইভাবে খাঁজ কাটা করে। এবার এই বস্তুটা V1 বেগে এদিকে ছুটছে, এই বস্তুটা V2 বেগে এদিকে ছুটছে, দুজন বেস্ট ফ্রেন্ড। তাহলে এ চাইবে না এ এইদিকে ছুটুক, বা এ চাইবে না এ এইদিকে ছুটুক। তাহলে ঘর্ষণ বল একটা এখানে আসছে, আপেক্ষিক গতি রয়েছে। তাহলে কোন দিকে ঘর্ষণ বল কাজে মানে অ্যাক্ট করবে, প্রয়োগ হবে, সেইটা এখানে বোঝার পালা। এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। এবার যখন দেখো এর উপরও ঘর্ষণ বল লাগবে, এর উপরও ঘর্ষণ বল লাগবে, এ যখন বি এর দিকে তাকাবে কি দেখবে, ভাই তুই কিন্তু পেছনে চলে যাচ্ছিস, তাহলে কি করবে, এই বস্তুর উপর কোন দিকে বল প্রয়োগ করবে, অবভিয়াসলি এইদিকে। তুমি ভেবে না তুমি এটা তোমার বন্ধু, সে পেছন দিকে ছুটছে, তুমি চাইছো না সে পেছন দিকে ছুটুক, কি করবে, কান ধরে সামনে দিকে নিয়ে আসার চেষ্টা করবে। তো এই যে বলটা প্রয়োগ করলে কান ধরে, এটা হলো ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল। কার ওপর, এর ওপর। এবার এ ওপর দিকে তাকাবে, ভাই তুই সামনে দিকে এগোচ্ছিস না, তো সামনে দিকে এগোবি না, আমি পেছন দিকে এগোচ্ছি, তুই পেছন, আমি পেছাচ্ছি এদিকে, তুই পেছা, তাহলে এর উপর কোন দিকে বল প্রয়োগ করবে, লক্ষ্য করো ঘর্ষণ বল দুটোর উপর একই মানের প্রয়োগ হচ্ছে, কিন্তু দুটোর অভিমুখ আলাদা, আর দুটোই আলাদা আলাদা বস্তুর উপর কাজ করছে। তাহলে ঘর্ষণ বল ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে কাজ করছে, নিউটনের তৃতীয় গতিসূত্র। সব ভুলে যাও, মনে রাখার ট্রিক, তুমি দেখবে এই বস্তুটার আপেক্ষিক গতি কোন দিকে কাজ করছে, কোন দিকে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি দেখার জন্য কি করতে হয়, এখানে তুমি বসে যাবে, তুমি উপর দিকে তাকাবে, কি দেখবে, এগোচ্ছে সামনের দিকে, তাহলে আপেক্ষিক গতি সামনের দিকে। আর ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিপরীতে লাগাবে, আপেক্ষিক গতির বিপরীতে এদিকে লাগবে। এবার তুমি এর উপর ঘর্ষণ বল কোন দিকে আছে সেটা দেখতে চাইছো, তাহলে এখানে চেপে যাও বাঁধানোর মতো, দেখবে কি এ কোন দিকে ছুটছে, এর দিকে, তাহলে আপেক্ষিক গতি এর এইদিকে, তাহলে ঘর্ষণ বল এদিকে লাগবে। ক্লিয়ার? এবার এই ছবিটা করো, নিজেরা করো, কমেন্ট সেকশনে জানাও, তারপর আমার ভিডিওটা দেখবে। এই ছুটছে 10 মিটার/সেকেন্ড বেগে এইদিকে, বি ছুটছে 8 মিটার/সেকেন্ড বেগে এইদিকে। এবার তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে এর উপর ঘর্ষণ বল কোন দিকে লাগবে, বি এর উপর ঘর্ষণ বল কোন দিকে লাগবে। খুবই ইজি, তুমি যখন দেখতে চাইছো এর উপর কোন দিকে ঘর্ষণ বল লাগবে, তুমি বি এর কাঁধে চেপে পড়ো, দিয়ে এর উপর দিকে এর দিকে তাকাও, কি দেখছো, বসে আছো এর দিকে তাকাচ্ছ, এ কোন দিকে ছুটছে বলে তোমার মনে হবে, বলো বলো বলো, অবভিয়াসলি এইদিকে, তাহলে আপেক্ষিক গতি এইদিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে লাগবে। এবার বি এ কে দেখছো, বি কে দিক কি দেখবে, এইখানে আসবে আপেক্ষিক গতির ওই ফর্মুলাটা। দেখো তুমি যদি যখন এখানে চেপে পড়বে, তুমি নিজেকে সি ভেবে নেবে, নিজেকে সাধু সন্ন্যাসী ভেবে নেবে, নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবে নেবে। তুমি যখনই ভেবে নেবে নিজেকে সাধু সন্ন্যাসী, তখন বি কে কি দেখবে, বি এর দিকে যখন তাকাবে, যেমন এখন চলছে পলিটিক্যাল পার্টিতে, যে মানুষটা যে পলিটিক্যাল পার্টিতে আছে, যে রাজনৈতিক দলে আছে, সে দলটাকে কি বলে, সাধু সন্ন্যাসী দল, কোনো দলই ভালো না। ঠিক আছে, তো নিজেকে সাধু সন্ন্যাসী ভাবছে, অন্য দলকে কি ভাবছে, ভাই মোসাজে দল, কারাপ্টেড দল একটা। হ্যাঁ এখন যেটা চলছে সেটা সত্যি কারাপশনের একটা চলছে, দেখ আমি আর সেসব কিছু বলছি না। তো সেই হলো ব্যাপার, ধোয়া তুলছে, সব জায়গাতেই খারাপ আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে পার্সেন্টেজ কত। বেশি পার্সেন্টেজ যদি খারাপ থাকে তাহলে সেই দলকে পরিবর্তন করে নেওয়াটাই বেটার বলে আমি মনে করি, কারণ খারাপ ভালো মিলেই আছে, সব কিছু সব জায়গাতে খারাপ ভালো আছে। যা, তো সেটাই বলছি, এতে যখন চাপবে তখন বি এর দিকে যখন দেখবে তখন কি মনে করবে যে বি কোন দিকে ছুটছে। দেখো ফর্মুলা দাও, আমি বার করতে চাচ্ছি বি এর বেগ কার সাপেক্ষে, এর সাপেক্ষে, তাহলে ভিবি মাইনাস বি এ করো, ভিবি কত 8, বি এ কত 10, -2, মানে কোন দিকে যাচ্ছে, বি এর আপেক্ষিক গতি কোন দিকে, বুঝতে পারলে কেন জানি না, তবে রাজনৈতিক দল দিয়ে যখন বোঝালাম তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো। এদিকে আপেক্ষিক গতি, তাহলে এর উপর ঘর্ষণ বল কোন দিকে লাগাবে, তার মানে এই নয় এই 8 মিটার/সেকেন্ড বেগে এদিকে ছুটছে, চলো ঘর্ষণ বল এদিকে লাগিয়ে দাও, কেন লাগাবে তুমি,
এখানে আপেক্ষিক গতির ব্যাপার আসছে। এখানে এর সাপেক্ষে একে দেখা হবে, এর সাপেক্ষে একে দেখা হবে, এই রাজনৈতিক দলের সাপেক্ষে একে দেখা হবে। দুজনেই ছুটছে, দুজনেই বলছে আমি ভালো ভালো দল, দুজনেই বলছে আমি মানুষের ভালো কাজ করব, বলছে তো দুজনেই। কিন্তু এর উপর এদিকে ঘর্ষণ বল লাগছে, এর উপর এদিকে ঘর্ষণ বল লাগছে, এর উপর এদিকে। কেন? কারণ এর সাপেক্ষে এ এদিকে ছুটছে, এর সাপেক্ষে এদিকে ছুটছে, মানে পার্সেন্টেজ। বুঝতে পারছো? এ সামনের দিকে ছুটছে, এ বলছে সামনের দিকে ছুটছি, কিন্তু এর সাপেক্ষে এ পেছন দিকে ছুটছে, মানে আপেক্ষিক গতির এই দিকে, তাহলে ঘর্ষণ বল লাগবে এই দিকে। জানি না কতটা বোঝাতে পারলাম কি পারলাম না, তবে আমি চেষ্টা করলাম বোঝানোর। এখন যে সিচুয়েশনটা হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য দিই, যে এদিকে ঘর্ষণ বল এর উপর লাগবে, এদিকে এর উপর লাগবে। কেন? কারণ এর আপেক্ষিক গতি এইদিকে, এর আপেক্ষিক গতি এইদিকে, আপেক্ষিক গতির উপর নির্ভর করছে এরপর ঘর্ষণ বল কোন দিকে লাগবে। ক্লিয়ার? এটা দেখো, এই বস্তুটা 10 মিটার/সেকেন্ড থেকে এদিকে ছুটছে, এই বস্তুটা 8 মিটার/সেকেন্ড থেকে এদিকে ছুটছে। এবার আমার প্রশ্ন, কার উপর কোন দিকে ঘর্ষণ বল লাগবে? এ, বি। তাহলে আমি কি করবো? এ কে দেখবো, তাহলে বি এতে বসে যাবো, তাহলে বি নিজেকে সাধু সন্ন্যাসী ভাববে। বি এ যখনই বসে যাবো, এ কে দেখবো, মানে আমি কার বেগ বার করতে চাইছি? এ এর বেগ বার করতে চাইছি, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। ফর্মুলা বসা, কত এ কত 10, কোন বরাবর? পজিটিভ আই বরাবর, তাহলে প্লাস আই। এগুলো সব বুঝিয়েছি, যদি এখন না বুঝতে পারো তাহলে আমার আপেক্ষিক গতি লেকচারটি অবশ্যই দেখে নেবে। মাইনাস ভিবি কোন দিকে? এই বরাবর, তাহলে 8 লেখো মাইনাস আই ক্যাপ। মাইনাস আই ক্যাপ কেন করলাম? কারণ এই বরাবর প্লাস আই ক্যাপ, এই বরাবর মাইনাস আই ক্যাপ। এবার করো যোগ বিয়োগ, +10 আই ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 8, তাহলে 18 আই ক্যাপ। কোন দিকে? এই বরাবর, তাহলে এ এর আপেক্ষিক গতি এই বরাবর, তাহলে ঘর্ষণ বল লাগবে। ঘর্ষণ বল যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া, এর উপর এই দিকেই লাগবে। তবুও দেখে নেই, কিভাবে দেখবো? বি এর বেগ এর সাপেক্ষে বসাও মান, দেখবে আপেক্ষিক গতি এই বি বস্তুটার এইদিকে আসছে, আপেক্ষিক গতি যদি এদিকে হয় ঘর্ষণ বল লাগবে। হলো 3টে অঙ্ক বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমি নতুন কনসেপ্টে যাব, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এরপরে অঙ্কের পালা আসছে। অঙ্কে এখানে ছবি এঁকে দিয়েছি আমি। 10 কেজি ভরের একটা বস্তু একটা মেঝের ওপর রেখেছি। তো সেই কন্ট্যাক্টে সেই সংস্পর্শীয় তলের ঘর্ষণ গুণাঙ্ক বলে দেওয়া আছে 0.8। জিজ্ঞেস করা হয়েছে কত পরিমাণ বল আমি প্রয়োগ করলে এ মুভ করতে স্টার্ট করবে, চলতে স্টার্ট করবে, চলতে শুরু করবে। তো এই এফ মিনিমাম কত সেটা তোমাদের প্রশ্ন করা হয়েছে। কিভাবে করবো না, প্রথমত আমাকে যখনই এরকম ঘর্ষণ গুণাঙ্ক বলে দেবে তখন আমরা এফ লিমিটিং বার করে নেব, মানে সীমাস্থ ঘর্ষণের মান বার করে নেবো। তার ফর্মুলা আমরা জানি নিউএস ইন্টু এন। নিউএস এর জায়গাতে 0.8 বসে তাহলে এন এর জায়গাতে কি বসাবে? এন মানে কি? লম্ব প্রতিক্রিয়া বল। সেটা কার সঙ্গে সমান? এই সারফেসটাকে যত বলে প্রেস করা হচ্ছে। কত বলে প্রেস করা হচ্ছে? ওজন বল এমজি। তো এর ক্ষেত্রে এর মান কত? 10 ইন্টু 10, মানে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, মানে 100। মানে কত হবে? 80 নিউটন হবে সীমাস্থ ঘর্ষণের মান। তো এফ লিমিটিং আমরা বার করে নিলাম, এটা হলো এফ লিমিটিং, তাই তো? তাহলে এই অবজেক্টটা অ্যাবাউট টু মুভ, মানে আর 0.5 বা 0.1 করলেই চলতে শুরু করবে। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম, এর দেখো ঘর্ষণ বলে এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করো। ঘর্ষণ বল ম্যাক্সিমাম কত দিয়ে তোমাকে বাধা দেবে যেটা এ চলতে না পারে? 80 নিউটন। তো তোমাকে মিনিমাম কত দিতে হবে? 80 নিউটন। মিনিমাম 80 নিউটন দিতে হবে, তার নিচে দিলে হবে না কখনোই। তাহলে 80 নিউটন মিনিমাম তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে মিনিমাম হলো 80 নিউটন। তার একটু বেশি যদি দিয়ে দাও এ একেবারে চলতে শুরু করে দেবে। ক্লিয়ার বোঝাতে পারছি আমি? তাহলে যখন এরকম ধরনের অঙ্ক দেবে কত মিনিমাম ফোর্স দিলে চলতে শুরু করবে, এখানে 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 আছে, এখানে কত মিনিমাম ফোর্স দিলে চলতে শুরু করবে, তাহলে আমাকে বার করতে হবে কত ম্যাক্সিমাম ফোর্স ঘর্ষণ বল দিচ্ছে, ম্যাক্সিমাম কত বাধা দিচ্ছে, তাহলে সেই বলের মানটাই মিনিমাম আমাকে অ্যাপ্লাই করতে হবে টু মুভ দ্য বডি। ক্লিয়ার? ডান। এবার অন্য অঙ্ক করাবো। কি হলো শোনা শিরা বাবু? দেখো, দুটো ছবি এঁকেছি, দুটো ছবির মধ্যে একটা জিনিস শুধু আমি চেঞ্জ করেছি, বাকি সব কিছু একই আছে। কি জিনিসটা? দুটোই ভর এর একটা এম ভরের একটা বস্তু রেখেছি, ঠিক আছে? এই বস্তুটার উপর এই দিকে বল প্রয়োগ করছি, এক্সটার্নাল আমি বা তুমি যেই হোক না কেন,
এই বস্তুটার উপর এই অভিমুখে বল প্রয়োগ করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে কত মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুগুলো মুভ করবে, এটা হলো প্রশ্ন। তাহলে আপনাকে এরকম প্রশ্ন দিলে সর্বদাই এফ লিমিটিং এই জিনিসটা বার করতে হবে। তো বার করা যায়। প্রথমত যেদিকে আমি বল প্রয়োগ করার চেষ্টা করছি তার বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স ঘর্ষণ বল লাগবে, কারণ আমি এই দিকে বল প্রয়োগ করছি মানে আমি চেষ্টা করছি এই বস্তুটার আপেক্ষিক গতি সৃষ্টি করার কোন দিকে, এই দিকে। আপেক্ষিক গতির বিপরীতে ঘর্ষণ বল লাগবে, ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে, এই ছবির ক্ষেত্রে এর আপেক্ষিক গতি সৃষ্টি কোন দিকে করতে চাইছি, তাহলে ঘর্ষণ বল কোন দিকে লাগবে, এইটুকু ক্লিয়ার। এবার এই নততলের অঙ্কে আমি বলেছিলাম এমজি কোন দিকে লাগে, অবভিয়াসলি এই বরাবর লাগে, এখানেও এমজি এই বরাবর লাগে। এবার থিটা আছে, এই বরাবর কি লাগে, এমজি সাইন থিটা লাগে, বুঝিয়েছিলাম, এটা আমি আর বলবো না কারণ এটা বোঝাতে গেলে লেকচারটা অনেকটা বড় হয়ে যাবে। এই বরাবর লাগে এমজি কস থিটা, এটাও সেম, এই বরাবর লাগবে এমজি কস থিটা, এই বরাবর লাগবে এমজি সাইন থিটা। এবার অনেকে বলবে যে তাহলে লেকচার নেওয়ার মানে কি যদি নাই বোঝাও, বুঝিয়ে দিচ্ছি। থিটা, হ্যাঁ, এটা এম ভরের বস্তু। এবার এমজি আমরা জানি এই বরাবর লাগবে। এবার এই এমজি অর্থাৎ ওজন বলের দুটো কম্পোনেন্ট, দুটো উপাংশ আমি আঁকবো, এটা আর এটা। উপাংশ বিভাজন আমরা জানি। এবার কোন উপাংশটার মান কত হবে সেটা ডিপেন্ড করছে কোনটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে। দেখো এটা থিটা, তো তাহলে এটা কত, 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এই অ্যাঙ্গেলটা কত হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। আর দেখো এইটা, এটা লম্ব, তো এই পরে লম্ব, তাহলে এইটা কত হবে, 90 মাইনাস এই অ্যাঙ্গেলটা আমরা জানি 90 মাইনাস থিটা, তাহলে 90 কেটে গেলে থিটা চলে আসবে, তো এই অ্যাঙ্গেলটা থিটা চলে আসবে। তাহলে এমজি এর এই উপাংশটা, যে উপাংশটা থিটা কোণ করেছে তার ভ্যালু হয় এমজি কস থিটা। এবার তোমরা বলবে এইটা কেন এমজি কস থিটা হলো দিদি, এটা কেন এমজি সাইন থিটা হলো দিদি, এটা হলো এমজি সাইন থিটা কেন হলো বুঝতে পারলে, বেশ ঠিক আছে। তাহলে আমি এইভাবে এটা এমজি সাইন থিটা লিখলাম, এটা এই উপাংশটা এমজি কস থিটা, এই উপাংশটা এমজি কস থিটা, এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পেরেছি। এবার প্রথমে এটা ক্ষেত্রে করে তারপর তোমরা এই ক্ষেত্রে বুঝে যাবে, ঠিক লক্ষ্য করো। আমি এই ভরেরটাকে আঁকলাম, এর উপর টোটাল কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে শুধু সেটা দেখবো। এই মিনিমাম কোন দিকে লাগছে, এই বরাবর। ফ্রিকশন ফোর্স কোন দিকে লাগছে দেখো, লক্ষ্য করো, এই বরাবর, এইভাবে আঁকছি, ঠিক আছে। এমজি সাইন থিটা একটা লাগছে এই বরাবর, আর এই বরাবর লাগছে এমজি কস থিটা, ক্লিয়ার। তাহলে এই বরাবর এমজি কস থিটা লাগছে, এই সারফেসটাকে, এই তলটাকে চাপ দিচ্ছে কত ফোর্সে, এমজি কস থিটাতে, তাহলে এও প্রতিক্রিয়া বল দেবে এই বরাবর, সেটা হলো নর্মাল ফোর্স। তাহলে এই ক্ষেত্রে নর্মাল হচ্ছে এমজি কস থিটা। এবার আমরা যেহেতু জাস্ট অ্যাবাউট টু মুভ বার করতে চাইছি, মানে এক্স মানে এই বরাবর টোটাল ফোর্স সমান হবে, তাহলে এফ মিনিমাম এ অভিমুখে ইকুয়াল টু, এ অভিমুখে টোটাল দুইটা ফোর্স আছে, তাহলে এম জি সাইন থিটা প্লাস স্মল এফ। তাহলে এফ মিনিমাম আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। স্মল এফ এর ভ্যালু কত হবে, আমরা জানি স্মল এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন, আর এন এর ভ্যালু কত, এম জি কস থিটা। এখানে এম জি বসিয়ে দিও না, তাহলে পুরো জিনিসটা ভুল হয়ে যাবে। এম জি কস থিটা বসেও, কারণ এখানে নর্মাল হচ্ছে এম জি কস থিটা। নর্মাল কিভাবে বুঝবো, একটা সারফেসকে কত প্রেস করছে, এখানে সারফেস কোনটা, এইটা, তাহলে এইটাকে কত বলে প্রেস করছে, এম জি কস থিটাতে, তাহলে এর প্রতিক্রিয়া নর্মাল ফোর্স এম জি কস থিটা হবে, নট এম জি, ক্লিয়ার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এফ মিনিমাম এফ এম জি সাইন থিটা প্লাস স্মল এফ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা নিজেরা বার করো, কনসেপ্ট একই, শুধুমাত্র ডাইরেকশন অভিমুখগুলো আলাদার জন্য এফ মিনিমামের ভ্যালুটা আলাদা হবে, আর বেশি কিছু চেঞ্জ হবে না। তাহলে এটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাও এর উত্তরটা কত হবে, মানে এফ মিনিমাম টু মুভ দ্য বডি। হলো, ঠিক আছে, ডান। দেখো তোমাদেরকে আমি বিরাম কোণ বোঝাবো বা অ্যাঙ্গেল অফ রিপোজ বোঝাবো, এই জিনিসটা কি, এটা হলো তল, আচ্ছা ঠিক আছে, এইটা কি পড়ছে, পড়ছে না, অ্যাঙ্গেল করে এটাকে হেলাচ্ছি, নত করছি, পড়ছে, পড়ছে না, পড়ছে, পড়ছে না, পড়ছে, পড়ছে না, পড়ছে, পড়ছে না, পড়ছে, পড়তে আরম্ভ করো। ঠিক কত কোণে হেলানোর জন্য, কত কোণে নত করার জন্য এই জিনিসটা পড়লো এই সারফেস থেকে, এই তল থেকে, সেই কোণটাকে বলা হয় বিরাম কোণ। সিম্পল।
তাহলে বিরাম কোণ জিনিসটা কি? একটা কোণে এই অবজেক্টটা পড়তে শুরু করলো, এই কোণটাকে বলা হয় বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, তাহলে একটা থিটার ভ্যালু কত হবে, ফর্মুলা কত হবে, সেটা বার করতে হবে। আচ্ছা, কেন পড়ছে বলতো? ঘর্ষণ বলের সীমা পেরিয়ে গিয়েছে তাই পড়ছে। এ পড়ছে কোন বলের জন্য? mg sin থিটার জন্য। এটা তো জানো, এখনই পড়ালাম। mg sin থিটার জন্য পড়। এদিকে কি লাগছে? ফ্রিকশন ফোর্স। তাহলে অবশ্যই mg sin থিটা ইকুয়াল টু স্মল f। সেই জন্য জাস্ট অ্যাবাউট টু মুভ হচ্ছে, তারপরে পড়তে আরম্ভ করবে। আর নর্মাল ফোর্স কত? mg cos থিটা। ফ্রিকশনের ফর্মুলা মিউ ইন্টু এন, যেখানে এন হচ্ছে mg cos থিটা। mg কেটে গেল, sin থিটা বাই cos থিটা করে দাও, কি বেরোবে? cos থিটা এদিকে নিয়ে চলে এলাম, tan থিটা সমান মিউ বেরোবে। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স মিউ হবে উত্তর। জটিল লাগলো? আরেকবার বোঝাচ্ছি। দেখো, এ পড়ছে কেন? জাস্ট অ্যাবাউট টু মুভ, মানে এর উপর এই দিকে যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা কত? mg sin থিটা। তাহলে এর উপর ঘর্ষণ বল একটা কাজ করবে, যেহেতু আপেক্ষিক গতি এই দিকে পড়ার, তাই ঘর্ষণ বল এদিকে লাগবে। তাহলে এটা সমান এটা করব, তো এটা সমান এটা যদি করি তাহলে স্মল এফ ইকুয়াল টু কি বেরোবে? mg sin থিটা। আর ঘর্ষণ বলের ফর্মুলা আমরা কি জানি? মিউ ইন্টু নর্মাল, আর এন এখানে কত, এই সারফেসটাকে কত বলে প্রেস করছে? mg cos থিটা। তাহলে মিউ mg cos থিটা বসাবো সমান mg sin থিটা হবে। তাহলে mg কেটে যাবে, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু মিউ বেরিয়ে যায়। এটা হলো পুরো কনসেপ্ট বিরাম করে, এর বেশি আর কিচ্ছু নেই। এই ফর্মুলাটাই হলো তোমার মনে রেখে দিতে হবে। আর যদি মনেও না রাখো, এই ছবিটা মনে রেখে দিও, তাহলে তোমার সব পেরে যাবে। ডান। এবার যদি এই যে দেখালাম, আমি তো হেলাতেই গেলাম, যতক্ষণ না একটা ফিক্সড হেলানো কোণে এলো ততক্ষণ না পড়ছিল না, তারপরে পড়তে আরম্ভ করলো। তাহলে আমি তো একটা অ্যাঙ্গেল পড়েই যাচ্ছিলাম রে বাবা। এই অ্যাঙ্গেলে পড়ছিল না, এই অ্যাঙ্গেলেও পড়ছিল না, লাস্টলি এই অ্যাঙ্গেলে পড়তে আরম্ভ করলো। তাহলে এগুলোকে আমরা কি বলবো? নত কোণ বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তাহলে থিটা আই দিয়ে এটাকে প্রকাশ করছে আমি। যদি থিটা বিরাম কোণের থেকে বেশি হয়, রিপোজ কোণের থেকে বেশি হয়, তাহলে বস্তুটা অবভিয়াসলি পড়তে শুরু করবে। যদি সমান হয় তাহলে কি হবে? জাস্ট অ্যাবাউট টু মুভ, মানে এই পড়তে আরম্ভ করলো বলে আর একটু অ্যাঙ্গেল বাড়িয়ে দাও। যদি কম হয় রিপোজে থেকে, বিরাম কোণে থেকে, তাহলে পড়বে না। এইগুলো এই অ্যাঙ্গেলে কি পড়বে? পড়ছিল না। কখন পড়ছিল? যখন বিরাম কোণে এলাম, মানে নতকোণ যখন বিরাম কোণের সমান হলো তখন জাস্ট অ্যাবাউট টু মুভ। যখন আরেকটু বাড়িয়ে দিলাম তখন একেবারে স্লিপ কেটে পড়ে গেল। তাহলে এই তিনটে কেস তোমাদের আশা করব মাথাতে ঢুকে গেছে, আমি আর বেশি বলবো না। এবার আমি তোমাদের বোঝাবো চলো ঘর্ষণ কখন লাগবে, এর ফর্মুলা কি হবে, এবং এর মান শীত ঘর্ষণের থেকে কম হবে না শীত ঘর্ষণের সমান হবে না বেশি হবে, এটা হলো প্রশ্ন। তাহলে আমরা বাবু তাহলে আমরা কি করব? দেখো, প্রথমত চলো ঘর্ষণ কখন লাগবে? যখন এ চলতে আরম্ভ করবে, মুভ করবে, তখন এর মধ্যে বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স লাগবে। এটা ফর্মুলা হচ্ছে এটা। কারণ আমরা জানি ফ্রিকশন ডিপেন্ড করে নর্মাল ফোর্সের উপর, নর্ম প্রতিক্রিয়া বলের উপর। নর্ম প্রতিক্রিয়া বল যত বাড়বে ঘর্ষণ বল তত বাড়বে। সমানুপাতিক চিহ্ন আবার সরিয়ে দাও, ধ্রুবক চিহ্ন আসবে। এক্ষেত্রে যেহেতু চলো ঘর্ষণ, মানে ইংরেজিতে একে কাইনেটিক ফ্রিকশন বলে, তাই যে ঘর্ষণ গুণাঙ্কটা আমি এখানে ইউজ করলাম সেটা চলো ঘর্ষণ গুণাঙ্ক হিসেবে ডিনোট করা হচ্ছে, সেজন্য মিউ কে দিয়ে ডিনোট করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, এই মিউ কে চলো ঘর্ষণ গুণাঙ্কটা মিউ এস এর থেকে বড় হবে না ছোট হবে না সমান হবে? ইমোজি হয়ে গেল। আচ্ছা, কি হবে? দেখো, একটা কথা তোমাদের বলি, ঘর্ষণ বল আসছিল কেন? ইন্টারলকিং এর জন্য। যখন এই চলতে আরম্ভ করো তার মানে নিশ্চয় যে ইন্টারলকিংটা আগে ছিল সেটা ভেঙে যাচ্ছে। তবে ঘর্ষণ বল ডিপেন্ডই করছে ইন্টারলকিং এর উপর। ইন্টারলকিং যত বেশি ঘর্ষণ বলের মান। তাহলে চলতে আরম্ভ করছে মানে ইন্টারলকিং এ ফ্রেন্ডশিপে ভাঙন ধরেছে, সেই পাকড়ে। তো চলো ঘর্ষণ গুণাঙ্কের মান কম হয় শীত ঘর্ষণ গুণাঙ্কের থেকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লিয়ার?
ঠিক আছে। আচ্ছা, ফ্রিকশন ফোর্স কিসের উপর ডিপেন্ড করে বলো তো? নর্মালের উপর, মিউ এর উপর, কিসের উপর ডিপেন্ড করছে? এটা আমার কমেন্ট সেকশনে জানাবো, আমি পরের প্রশ্নতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? আমি গ্রাফ অঙ্কন করব, 3টে ঘর্ষণ বলেরই একটা গ্রাফ অঙ্কন করব, দিয়ে এই লেকচারটা শেষ করে দেবো। সেকেন্ড পোর্শনে আরো অঙ্ক আসবে এবং চ্যাপ্টারটা পুরো শেষ করে দেবো। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যতটা পড়ালাম ততটা পড়ানোর মধ্যে কোথাও কি বোরিং ফিল এসছে, বোর হয়েছো? আমি তো জানি বোর ফিল হবে না, আমার লেকচারে এসছো মানে বোর ফিল হবে না, কারণ আমি গল্পের ছলে তোমাদের পড়াই, কারণ আমি নিজস্ব একজন স্টুডেন্ট, নিজে একজন স্টুডেন্ট, আমি জানি যে কোথায় তোমাদের বোর ফিল হতে পারে, কোথায় বোর ফিল হতে পারে না। তাই আমি খুবই এনার্জি দিয়ে গল্পের ছলে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বেশি পক্ষে লাভ নাই, আমি এবারে গ্রাফটা দেখো। বাহ্যিক বল এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ঘর্ষণ। বাহ্যিক বল যত বাড়াবো, ধরো এই পর্যন্ত বাড়ালাম, সেলফ অ্যাডজাস্টেবল হয় কে? শীত ঘর্ষণ। এই পর্যন্ত বাড়তে পারবে, তারপর আর অ্যাডজাস্ট করতে পারবে না, সীমা শেষ, লিমিট অতিক্রম করা হয়ে গেছে। এবার আর এই শীত ঘর্ষণ বল নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না। তাহলে এই পয়েন্টে এই ঘর্ষণ বলের মানটাকে আমরা কি বলবো? সীমাস্থ ঘর্ষণ। আর এই পুরো পোর্শনটা আমরা কি বলবো? স্থিত ঘর্ষণ। মানে এখান থেকে পর্যন্ত। এবার চলো ঘর্ষণ মানে চলতে শুরু করবে, লিমিটের আর একটু পার করে দিলাম, বাহ্যিক বল এইখানে নিয়ে এলাম, তাহলে কি হবে? বাহ্যিক বল এই বরাবর, তো এই বরাবর বাড়াচ্ছি, তাহলে এই বরাবর কি বাড়ছে? স্থিত ঘর্ষণ। তাহলে ম্যাক্সিমাম লিমিট সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত এলো। এবার আমি আর একটু বাড়িয়ে দিলাম, তাহলে এবার কি আসবে? চলো ঘর্ষণ চলে আসবে, তার ভ্যালু কি হবে? সীমাস্থ ঘর্ষণ থেকে কমে যাবে, মানে এই পয়েন্টে। তাহলে এবার ঘর্ষণ বলের মানটা এরকম কমে গেল। এবার এই দুটোকে একসঙ্গে যুক্ত করে দাও, এই হলো ঘর্ষণ। এটা হচ্ছে চলো ঘর্ষণ। ঘর্ষণকে চলতে বলা হচ্ছে না, এটা জাস্ট চলো ঘর্ষণ, মানে কাইনেটিক ফ্রিকশনের কথা বলা হচ্ছে। এটা বাড়লো, চলো ঘর্ষণ যেহেতু কমে যায়, সীমাস্থ ঘর্ষণ থেকে এটা মিউ এস, এটা মিউ কে, এটা কমে গেল, তারপরে কনস্ট্যান্ট হয়ে গেল। ডান, ক্লিয়ার? তো এই হলো ঘর্ষণের গ্রাফের ছবি, লেখচিত্র, গ্রাফের লেখচিত্র, যা ক্ষমা করে দাও, গ্রাফের লেখচিত্র না, গ্রাফ লেখচিত্র একই জিনিস। আচ্ছা, তাহলে কতটা বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বেস্ট অফ লাক, তোমাদের সামনে আর বেশি দিন সময় নাই, সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা আশা করছি, তো শেষ করে দেবো, চিন্তা নাই। আর একটা লেকচার হয়ে গেলে ঘর্ষণ শেষ, তারপর বৃত্তীয় গতি নিয়ে আসবো। তো বেস্ট অফ লাক।